বারবার ক্যামেরাটা ছেড়ে দিচ্ছে, কেমন লাগে বলো তো? শুনতে পাচ্ছ তো আমার কথা, তাই না? মানে শুধু ওয়েব অ্যাপে চলে গেলে সমস্যা হয় না, ওয়েব অ্যাপে তো আবার আনা যায়, কিন্তু হচ্ছে ওই যে ফেসবুকে চলে গেলে ফেসবুকে নতুন করে লাইভে যেতে হয়। এটা খুবই প্যারার একটা জিনিস, কেন যে এরকম হচ্ছে আল্লাহ জানে। ঠিক আছে, আল্লাহ যা করে ভালোর জন্যই, সমস্যা নেই। ঠিক আছে, সো যেটা বলতেছিলাম যে তুল্যরোধ বলতে আমরা বোঝাই যে আমরা একটা ব্যাটারি কানেক্ট করব, যেই দুই প্রান্তের সাপেক্ষে তুল্যরোধ বের করি সেই দুই প্রান্তের মধ্যে একটা ব্যাটারি কানেক্ট করব, তারপর দেখব কোন দিক দিয়ে কারেন্ট যায়, যেই দিক দিয়ে কারেন্ট যায় ওইটা হচ্ছে আমাদের তুল্যরোধের অংশ হবে। তাইলে আমাকে বলো, আমি যদি এ বি প্রান্তের সাপেক্ষে তুল্যরোধ নির্ণয় করি, তার মানে এ বি প্রান্তে একটা ব্যাটারি কানেক্ট করো, এদিক দিয়ে কারেন্ট বের হবে মনে করো, এখানে কারেন্ট আসলো। এখন তুমি মনে করো কারেন্ট, তুমি নিজেকে কারেন্ট মনে করো, তোমার কাছে একটা সোজা রাস্তা আছে, আরেকটা আছে মাটির রাস্তা, কোন রাস্তা দিয়ে যাবা? বলো তো কোন রাস্তা দিয়ে যাবা? তোমার কাছে একটা সোজা রাস্তা আছে, আরেকটা আছে মাটির রাস্তা, কোন রাস্তা দিয়ে যাবা? সোজা রাস্তা দিয়ে যাবা। এখানে একটা শর্ট সার্কিট আছে, দেখো এই দিক দিয়ে কোনো বাধা নাই, তুমি এই দিক দিয়ে চলে যাবা না? ইয়েস, তুমি এই দিক দিয়ে চলে যাবা। তুমি কি এই যে ঘুরে পেঁচে এই দিক দিয়ে ঘুরে 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 আসবা? জীবনেও আসবা না। তুমি অবশ্যই শর্ট সার্কিট দিয়ে চলে যাবা, সোজা রাস্তা দিয়ে চলে যাবা, কখনোই ওই রোদ বা এই দিক দিয়ে আসবা না। ঠিক আছে, তার মানে এই দিক, এই রোধগুলা দিয়ে তোমার কোনো কারেন্ট ফ্লো হবে না যখন তুমি এ বি প্রান্তের সাপেক্ষে তুল্যরোধ বের করতেছো। তার মানে তখন তোমার তুল্যরোধ আসবে শুধুমাত্র শুধুমাত্র 10 ওহম। বুঝছো সবাই? বুঝতে পারছো? এ বি প্রান্তের সাপেক্ষে যখন আমি বের করি তখন আমার তুল্যরোধ আসবে শুধুমাত্র শুধুমাত্র 10 ওহম। বলো বুঝতে পারছো সবাই? যাদের ভিডিও নাই একটু বাইরে যাও, আবার জয়েন করো। ঠিক আছে, বুঝতে পারছো সবাই? হুম, এ বি প্রান্তেরটা বুঝছো? সবাই বলো সি লিখো, তো তাড়াতাড়ি সি লিখো। আমরা জাস্ট যেই প্রান্তের সাপেক্ষে তুল্যরোধ বের করি ওই প্রান্তে একটা ব্যাটারি কানেক্ট করি, তারপর দেখি কারেন্ট কোন দিক দিয়ে যায়। দেখো কারেন্টটা এই দিক দিয়ে বাড়লো, নিজেকে কারেন্ট চিন্তা করো, তুমি এই প্রান্তে আসলা, এখন কি তুমি সোজা রাস্তা দিয়ে আসবা নাকি ভাঙাচোরা রাস্তা দিয়ে আসবা? অবশ্যই ভাঙাচোরা রাস্তা দিয়ে যাবা না, তার মানে এদিক দিয়ে কোনো কারেন্ট ফ্লো হবে না এগুলোর ভিতরে, তার মানে শুধুমাত্র তুল্যরোধে এই রুটটাই আসবে। ওকে, এখন অন্যান্য প্রান্তগুলা দেখি। এটা ছিল এ প্রান্ত, এটা ছিল বি প্রান্ত। আমি এখন আর এসি প্রান্ত দেখি, এসি প্রান্ত, তার মানে এই দুই প্রান্ত। তার মানে আমি এখন ব্যাটারি কানেক্ট করব এই এই দুই জায়গাতে। ঠিক আছে, এই দুই জায়গাতে ব্যাটারি কানেক্ট করব। এখন আমাকে বলো, এই দিক দিয়ে তুমি কারেন্ট আসতেছে, তোমার কারেন্টটা এখানে গেল, তোমার কারেন্টটা এই জায়গাতে গেল। ঠিক আছে, এখন তোমার কারেন্টের কাছে দুইটা রাস্তা, এক এই দিক দিয়েও সে যাইতে পারে, একটা রোধ আছে, এই দিক দিয়ে দেখো এই পয়েন্ট আর এই পয়েন্ট একই পয়েন্ট, আর এই পয়েন্ট একই পয়েন্ট, কারণ মধ্যবর্তী কোনো রোধ নাই, মধ্যবর্তী কোনো রোধ নাই। তার মানে সে এই দিক দিয়ে যাইতে পারে অথবা এই দিক দিয়ে যাইতে পারে, দুইটা দিক দিয়ে যাইতে পারে, এবং এখানে 4 ওহম দিয়েও যাইতে পারে। তার মানে সবগুলা রোধ দিয়ে সে এখন যাইতে পারে। এখন তাইলে এটা তুল্য রোধের মধ্যে তোমার সবগুলাই কাউন্ট করতে হবে। দেখো এই 4 এবং এই 4 প্যারালালে আছে, তুমি দেখো দেখে বোঝা যাচ্ছে না তারা প্যারালালে আছে, বাট অ্যাকচুয়ালি আছে। যখন তুমি এসি প্রান্তের সাপেক্ষে তুল্যরোধ নির্ণয় করতেছো তখন দেখো একটা কমন প্রান্তে তারা যুক্ত, আরেকটা কমন প্রান্তে তারা যুক্ত, তার মানে 4 আর 4 কমন প্রান্তে যুক্ত, তুল্যরোধ কত হবে? 2। সো 10 আর 2 12, 12 আর 4 16, তার মানে 16 ওহম হচ্ছে তোমার তুল্যরোধ হবে। বুঝছো? 16 ওহম হচ্ছে তুল্যরোধ হবে। বুঝছো? এসি প্রান্তের সাপেক্ষে 16 ওহম হবে। ওকে, এটা যদি না বুঝো আরেকটা দেখো, তাইলে বুঝে যাবা। আমরা সবগুলাতে সলভ করবো, দেখবো যে সবগুলাই বুঝে যাবা। এখন আমি আর এডি এডি প্রান্তের সাপেক্ষে তুল্যরোধ বের করতেছি, তার মানে আমি একটা ব্যাটারি কানেক্ট করব এই জায়গাতে, এ আর ডি এর মাঝামাঝি, এ আর ডি এর মাঝামাঝি। তাহলে এখন দেখো কারেন্ট এদিক দিয়ে যাচ্ছে, কারেন্ট এদিক দিয়ে যাচ্ছে, কারেন্ট এখানে আসলো। তাহলে বলো তো কারেন্ট এই সোজা রাস্তা দিয়ে চলে যাবে নাকি ঘুরে পেছায় যাবে? ঘুরে পেছায় জীবনও যাবে না, ভাঙা রাস্তা দিয়ে জীবনও যাবে না, এদিক দিয়ে রোদ আছে, ভাঙা রাস্তা দিয়ে জীবনও যাবে না, সে সোজা রাস্তা দিয়ে ডিতে চলে যাবে, তাই না? তার মানে তুল্যরোধ হবে 10 ওহম। এই তো বুঝে গেছো, সবাই বুঝে গেছো। এখন আমি যদি আর কি বাকি আছে, বিসি, তাই না? বিসির সাপেক্ষে তুল্যরোধ বের করতে চাই, কার সাপেক্ষে? বিসি। ওকে, বিসির সাপেক্ষে তুল্যরোধ বের করতে চাই, তাহলে আমি কার মধ্যে কানেক্ট করব? বি আর সি এর মধ্যে একটা ব্যাটারি কানেক্ট করব। ওকে, সো এই দিক দিয়ে কারেন্ট আসলো, কারেন্ট এখানে আসলো, এখন তার যাইতে হবে সিতে। তার কাছে রাস্তা দুইটা, এক এই 4 দিয়ে যাবে অথবা এই 4 দিয়ে যাবে। সে কি কখনো এই দিকে যাবে? যাবে না, এটা ওপেন সার্কিট হিসেবে কাজ করবে, এই প্রান্তটা ওপেন হিসেবে কাজ করবে। ঠিক আছে, তাই না? এইদিকে তো জীবনও যাবে না, সে বি থেকে সি এর মধ্যে ব্যাটারি কানেক্ট করছে, বি থেকে সিতে ইলেকট্রন যাবে। সো এই দিক দিয়ে যাইতে পারে অথবা এই দিক দিয়ে যেতে পারে, তার মানে আবার এই দিক দিয়ে যেতে পারে। তার মানে 4 আর 4 প্যারালাল আছে, দেখো একটা কমন প্রান্ত, এখানে কোনো কিছু নাই, তার মানে এটা কমন প্রান্ত। 4 আর 4 প্যারালাল আছে, প্যারালাল মানে 2 হয়ে যাবে, 2 আর 4 6, তার মানে 6 ওহম হচ্ছে তোমার তুল্যরোধ। বুঝতে পারছো সবটা? ক্লিয়ার? অনেকগুলা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাচ্ছে এই জায়গাতে, যে এই 10 ওহমের মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না যখন তুমি বি আর সি এর সাপেক্ষে তুল্যরোধ নির্ণয় করতেছো। ঠিক আছে, ওকে, সবাই বুঝতে পারছো? এতটুকু এতটুকু বুঝলে পরবর্তী জিনিসগুলোও কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, পরবর্তী জিনিসগুলোও কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে,
পরবর্তী জিনিসগুলোও কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। ওকে ওকে, সো তোমাদের সবার মনে একটা প্রশ্ন থাকে যে ভাইয়া লাইভের ক্লাসটা করব নাকি আর্কাইভের অপূর্ব দাদা মাসরুর ভাইয়ের ক্লাসটা করব, তোমাদের মনে এই প্রশ্নটা থাকে। দেখো ভাইয়াদের এক্সপিরিয়েন্স তো আমি মিট করতে পারবো না, তাই না? ভাইয়ারা অনেক বেশি এক্সপিরিয়েন্স, অনেক আগে থেকে পড়াচ্ছে। এখন তোমার কমন সেন্সে কি মনে হয় যে আমি তোমাদের পড়ানোর আগে গত বছর অপূর্ব দাদা কি পড়াইছে বা মাসরুর ভাই কি পড়াইছে আমি কি দেখি নাই? তোমাদের কমন সেন্সে কি মনে হয় আমাকে বলো তো? তোমাদের ছোট্ট মাথার মধ্যে কমন সেন্সে কি মনে হয় আমি কি ভাইয়াদের ক্লাসগুলো দেখি নাই? ভাইয়ারা কোন কোন ম্যাথ পড়াইছে, কোন কোন কনসেপ্ট পড়াইছে আমি দেখি নাই? অবশ্যই দেখছি। আমি মাসরুর ভাইয়ের ক্লাসও দেখছি, অপূর্ব দাদার ক্লাসও দেখছি। ভাইয়াদের ক্লাসে যা যা কন্টেন্ট সেগুলো আমি আমার ক্লাসে রাখছি। তার উপর আমি যা যা পারি, আমি যা যা তোমাদের বোঝানোর ভালো মনে করছি সেগুলো আমি ক্লাসে রাখছি। তাইলে বলো মানে হেল্পটা তোমাদের বেশি হচ্ছে নাকি কম হচ্ছে? সো তোমাদের একটু কমন সেন্স দিয়ে এই জিনিসগুলো দেখবা, ঠিক আছে? সো আমি অবশ্যই মাসরুর ভাইয়ের ক্লাসও করছি, অপূর্ব দাদার ক্লাসও করছি, কারণ আমার দেখতে হবে তো ভাইয়েরা কেমনে পড়াইছে, ঠিক আছে? সো আমি কিন্তু সবগুলা ক্লাস দেখে ভাইয়াদেরকেও স্লাইডগুলো দেখায় তারপর ক্লাসগুলো নিচ্ছি। সো তোমাদের বুঝতে হবে যে কতটা সুন্দর করে গুছায় তোমাদের পড়াচ্ছি। সো তোমাদের ক্লাসগুলো জাস্ট মনোযোগ দিয়ে করতে হবে। তোমাদের সবার মাঝে এই প্রশ্নটা থাকে, আমি জানি, যে কোন ক্লাসটা করবো, আর্কাইভ করবো নাকি লাইভ করবো। অবশ্যই লাইভ করবা, কারণ লাইভে তুমি আপডেটেড জিনিসটা পাচ্ছ, আগেরগুলো তো পাচ্ছই, সাথে নতুন জিনিসও পাচ্ছ। সো লাইভটা তোমার জন্য বেশি বেনিফিশিয়াল, ঠিক আছে? ওকে ঠিক আছে। সো এটা বুঝলে পরেরটা আসো। এখানে অনেক ম্যাথ দেখবা যে অপূর্ব দাদা স্লাইডের, অপূর্ব দাদা একাডেমিকেও এই ম্যাথগুলো পাবা, এফআরবিতেও দেখবা যে দাদা এইগুলো পড়াইছে। দাদার ম্যাথও আমি রাখছি, মাসুর ভাইয়ের ম্যাথও আমি রাখছি, আমার ম্যাথও আমি রাখছি। তিনটা কম্বিনেশন তুমি পাচ্ছ, ঠিক আছে? এই ম্যাথটা সলভ করো। এখন আমাকে এই জায়গাতে বলো, একবার কমন সেন্স দিয়ে বলতে পারো অথবা পয়েন্ট আকারে তুমি বলতে পারো। দাঁড়াও সেই ভৈনিক, দেখো এটা এ বিন্দু, এটাও এ বিন্দু, কারণ এদের মধ্যে কোনো বাধা নাই, কোনো বাধা নাই, শর্ট সার্কিট আকারে যুক্ত। তাইলে বলো তো তুমি যদি কারেন্ট হইতা তুমি কি সোজা রাস্তায় যাইতা নাকি ভাঙা রাস্তায় যাইতা? বলো তো কোন রাস্তায় যাইতা? অবশ্যই সোজা রাস্তায় যাইতা। তাহলে এই 3 ওহম দিয়ে কোনো কারেন্ট ফ্লো হবে না, এই 3 ওহম দিয়ে কোনো কারেন্ট ফ্লো হবে না, এটা মুছে দাও। এই 3 ওহম দিয়ে কোনো কারেন্ট ফ্লো হবে না, এই 3 ওহম দিয়ে কোনো কারেন্ট ফ্লোই হবে না, এটা মুছে দাও। 3 ওহম দিয়ে কোনো কারেন্ট ফ্লো হবে না, কারণ ভাঙা রাস্তা, তো ভাঙা রাস্তা দিয়ে কারেন্ট যাবে না। আবার একটু এখানে দেখো, তুমি যদি কারেন্ট হইতা, একটা সোজা রাস্তা আছে, ভালো রাস্তা আছে, ভালো রাস্তা থেকে তুমি 3 ওহম দিয়ে যাইতা না, তার মানে এটাও ভাঙা রাস্তা, এদিক দিয়েও কোনো কারেন্ট ফ্লো হবে না, তার মানে এই দিক দিয়ে কোনো কারেন্ট ফ্লো হবে না। কারেন্ট এদিক দিয়ে বের হবে, বের হয়ে এদিক দিয়ে যাবে, কারেন্ট এদিক দিয়ে বের হবে, বের হয়ে এদিক দিয়ে যাবে, এদিক দিয়ে যাবে, এদিক দিয়ে যাবে, এদিক দিয়ে যাবে, এদিক দিয়ে এদিক দিয়ে চলে যাবে। তার মানে তুলোরটা কত বলো তো? তুলোরটা হচ্ছে 3 ওহম। ওকে, ভেরি নাইস। তার মানে এই কনসেপ্টগুলোতে আমরা কি পড়তেছি, যে কারেন্ট কোন দিক দিয়ে যায় আর কোন দিক দিয়ে যায় না, এই কনসেপ্টগুলো আমরা পড়তেছি। আগে আমরা তুলোর নির্ণয় করা একবার শিখছি, এখন আমরা আরেকবার দেখতেছি কারেন্ট কোন দিক দিয়ে যায়, কোন দিক দিয়ে যায় না, ঠিক আছে? এইটা যদি এ পয়েন্ট হয়, এই যে দিক দিয়ে দেখো একটা শর্ট সার্কিটে যুক্ত, তার মানে এই পয়েন্টটাও এ পয়েন্ট, ঠিক আছে? এই পয়েন্টটাও এ পয়েন্ট, এটা যদি এ পয়েন্ট হয়, এই পয়েন্টটাও এ পয়েন্ট, তাহলে বলতো এই পয়েন্টটা কি বি পয়েন্ট হবে? এই পয়েন্টটা কি বি পয়েন্ট হবে না, কারণ বি পয়েন্ট যদি এটা হয়, রোধ পাস করছে, তার মানে এই পয়েন্টটা নতুন একটা পয়েন্ট, নতুন একটা পয়েন্ট। কিন্তু না, নতুন একটা পয়েন্ট না, কারণ দেখো এইটা যদি এ পয়েন্ট হয়, এই দুটোর মধ্যে কোনো রোধ নাই, তার মানে এটাও এ পয়েন্ট, এটাও এ পয়েন্ট, এটাও এ পয়েন্ট, এটাও এ পয়েন্ট। তাইলে বলো, আমি বলছিলাম সেম নোডে সেম ভোল্টেজ থাকে, তাহলে এটা যদি এ পয়েন্ট হয়, এটাও যদি এ পয়েন্ট হয়, এই দুটার মধ্যে একই ভোল্টেজ, এই বিন্দু ভোল্টেজ আর এই বিন্দু ভোল্টেজ সেম, কারেন্ট ফ্লো হবে? হবে না। এখানে কোনো কারেন্ট ফ্লো হবে? হবে না। সো এটুকু বাদ। এই বিন্দু আর এই বিন্দু সেম ভোল্টেজ, কারেন্ট ফ্লো হবে? হবে না। তার মানে শুধু এ থেকে বি জাস্ট 3 ওহম এখানে আছে, এ আর বি এর মধ্যে শুধু 3 ওহম আছে। বলো বুঝতে পারছো? আর ইকুইভ্যালেন্টটা কত? শুধুমাত্র 3 ওহম, 3 ওহম, ঠিক আছে? বুঝতে পারছো? আর বেশি স্লাইড নেই, আর কয়েকটা, 3-4টা, ঠিক আছে? আর 3-4টা স্লাইড। তারপর এটা দেখো, এটা এখন তোমরা একটু সলভ করো। এই অ্যাগেইন বলতেছো কেন? কেন? এই যে দেখো, এটা এ বিন্দু, এটা এ বিন্দু, তোমার কথা মতো এটাও এ বিন্দু, এটাও এ বিন্দু, এটাও এ বিন্দু, এটাও তাহলে এ বিন্দু, তাই না? কোনো রোধ নাই। এটা এ বিন্দু হলে তো এটাও এ বিন্দু, এটাও এ বিন্দু, এটাও এ বিন্দু, এটাও এ বিন্দু। দুইটা সেম বিন্দুর মধ্যে কখনো রোধ থাকলে বা কারেন্ট ফ্লো হয়? দুইটা সেম ভোল্টেজের মধ্যে কারেন্ট ফ্লো হয় না, ভোল্টেজ পার্থক্য দরকার হয়। সো এই দুটোর মধ্যে একই ভোল্টেজ, কোনো কারেন্ট ফ্লো হবে না, এদিক দিয়ে কোনো কারেন্ট ফ্লো হবে না। কারেন্টটা ডিরেক্টলি এখান দিয়ে এদিক দিয়ে চলে যাবে, এই লাইন দিয়ে ডিরেক্টলি চলে যাবে, এদিক দিয়ে কোনো কারেন্ট ফ্লো হবে না, ঠিক আছে? সো এটা দিয়েও কারেন্ট ফ্লো হবে না, এটা দিয়েও কারেন্ট ফ্লো হবে না। সো শুধুমাত্র এই 3 ওহমটা হবে তোমার তুল্য রোধ, ঠিক আছে? ওকে, ডান। পরেরটা দেখো, এখানেও তুমি একটু পয়েন্টগুলো অ্যানালাইসিস করো। এটা এ পয়েন্ট, এটাও এ পয়েন্ট, এটাও এ পয়েন্ট, তাইলে এটাও এ পয়েন্ট, ওকে?
এটা বি পয়েন্ট, এটা বি পয়েন্ট, এটাও বি পয়েন্ট, দেখো কোনো চেঞ্জ নাই, এটাও বি পয়েন্ট। তার মানে এ থেকে বিতে গেছে, এ থেকে বিতে গেছে। তাইলে বলো তো এই পয়েন্টটাকে কি আমি এ আর বি কিছু বলতে পারবো? না, নতুন একটা পয়েন্ট আমাদের বলতে হবে, যেহেতু রোধ পাস করছে পয়েন্ট চেঞ্জ হয়েছে। রোধ পাস করলেই রোধ মানে পয়েন্ট চেঞ্জ হয়। তার মানে এখানে এই নোটটা চেঞ্জ হয়ে যাবে, মনে করো এটার নাম দিলাম সি, তার মানে এটা সি, এই নোটটাও সি, এই কর্নারটাও সি। তাহলে এখানে তুমি যদি আঁকাও কেমন হবে ব্যাপারটা? এটা মনে করো তোমার এ প্রান্ত, সো এ থেকে একটা গেছে সিতে, 3 ওহম একটা গেছে সিতে, এটা হচ্ছে তোমার সি, ঠিক আছে? এই পয়েন্টটা হচ্ছে তোমার সি। এ থেকে একটা গেছে সিতে, এ থেকে আরেকটা গেছে সিতে, সো এ থেকে মনে করো আরেকটা গেছে সিতে, ঠিক আছে? এ থেকে মনে করো তোমার আরেকটা গেছে সিতে, এই যে আরেকটা গেছে 3 ওহম। আমি জাস্ট এটা আঁকলাম, এটা আঁকলাম। এ থেকে একটা গেছে সিতে, এ থেকে আরেকটা গেছে সিতে। তারপর সি থেকে বি এর ক্ষেত্রে কয়টা গেছে দেখো, সি থেকে বিতে গেছে একটা, সি থেকে বিতে গেছে আরেকটা। তার মানে সি থেকে বিতে একটা গেছে 3 ওহম, সি থেকে বিতে আরেকটা গেছে 3 ওহম, এটা হচ্ছে বি বিন্দু। এ থেকে বিতে কোনটা গেছে? হ্যাঁ, এ থেকে বিতে গেছে একটা, সি থেকে বি আঁকে ফেলছি, এ থেকে বিতে গেছে একটা। তুমি জাস্ট এটাকে ভিন্নভাবে আঁকাইছো, আর কিছুই না। তুমি জাস্ট এটাকে ভিন্নভাবে আঁকাইছো, এখানে অনেক পেঁচানো দেওয়া ছিল, সহজ করে আঁকাইছো। এখন দেখো 3 আর 3 হাফ হয়ে যাবে, 3 আর 3 হাফ হয়ে যাবে, হাফ আর হাফ 3 হয়ে যাবে, 3 আর 3 হাফ হয়ে যাবে। উত্তর কত বলো তো? উত্তর হচ্ছে হাফ। এগুলো তোমাদের পড়াইছি অনেক সুন্দর করে। সো হাফ হোম এটা হচ্ছে তোমার ইকুইভ্যালেন্ট। বুঝতে পারছো? বুঝছো? সো জিনিসগুলাকে তোমার একটু আঁকানো শিখতে হবে। মনে করো একটা জায়গাতে এরকম দেয়া, ঠিক আছে, এরকম দেয়া, আবার এইদিকে একটা রোদ দেয়া, এইদিকে আরেকটা রোদ দেয়া। সো এইরকম আঁকানো দেখে আসলে মানে তোমার প্যারা খাওয়ার কোনো দরকার নাই, প্যারা খাওয়ার কোনো দরকার নাই, প্যারা খাওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে? তুমি জাস্ট দেখবা আসলে জিনিসটা কি। দুইটা কমন নোট, এই দুইটা প্যারালাল আছে, তার মানে 3 দুগুণে 6, তার মানে 2/3 × 3, তার মানে আলটিমেটলি এখানে হয়ে যাবে 2 ওহম, ঠিক না? 2 ওহম। 2 আর 1.5 সিরিজ আছে, দেখো 2 আর 1.5 সিরিজ আছে, কারণ এই ব্যাটারির দুই প্রান্তের সাপেক্ষে তুল্যরোধ বের করো। 2 আর 1.5, তার মানে উত্তর কত হয়ে যাবে এটার? 2 আর 1.5 মানে 3.5 হয়ে যাবে উত্তর। তার মানে এটার ইকুইভ্যালেন্ট কত হয়ে যাবে বলো তো? 3.5। বলো তো তুল্যরোধ বের করা একদম পানির মতো ইজি হয়ে গেছে কিনা? একটু পরে বোর্ডের এমসিকিউ গুলো সলভ করবো। দেখো এখানে আমরা তুল্যরোধ বের করতে যাচ্ছি, এটা যদি এ পয়েন্ট হয়, আমার আগে উত্তর করো, এটা যদি এ পয়েন্ট হয়, এটাও এ পয়েন্ট। দেখো তো এই পয়েন্ট আর এই পাশে একটা কমন পয়েন্টে যুক্ত, এই পয়েন্ট একটা কমন পয়েন্ট, এই পয়েন্টও একটা কমন পয়েন্ট, এই 2 আর 2 প্যারালাল আছে না? প্যারালাল আছে, প্যারালাল আছে, এই 2 আর 2 প্যারালাল আছে, কারণ কমন প্রান্তে যুক্ত। তার মানে এই দুইটার পরিবর্তে মনে করো এটা এ বিন্দু, এই দুইটার পরিবর্তে আমি কি 1 ওহম বসাইতে পারবো না? এই 2 আর 2 এর পরিবর্তে বসাইতে পারবো। এটা হচ্ছে আমার ওই বিন্দুটা। এখানে আরেকটা আছে 4 ওহম, এটা এটার মতো থাকুক। এখানে একটা আছে 3 ওহম, এটা এটার মতো থাকুক। তারপর এখানে দেখো এটা বি বিন্দু, এটাও বি বিন্দু। তার মানে এই 4 আর 4 এর একটা কমন প্রান্ত বিতে আর একটা কমন প্রান্ত এইটাই। তার মানে 4 আর 4 এর পরিবর্তে যদি প্যারালালে থাকে, এটা কমন প্রান্তে যুক্ত, তার মানে আমি এখানে 2 বসাইতে পারবো, তাই না? এটা হচ্ছে তোমার বি বিন্দু। এ আর বি এর সাপেক্ষে তোমার তুল্যরোধ বের করতে হবে। এ আর বি এর সাপেক্ষে তুল্যরোধ, উপরে কত? 3 আর 2 5, নিচে কত? 4 আর 1 5, 5 আর 5 প্যারালালে আছে দুইটা বিন্দুর সাপেক্ষে। তুল্যরোধ কত হয়ে যাবে বলো তো? 2.5। বলো তো পারছো? পারছো? ওকে, কিউট না ম্যাথগুলা? সুন্দর না? পারবা না করতে? বলো তো পারবা না সবাই? পারবা না সবাই? এটা সলভ করো। দেখো এটা বি বিন্দু, তাইলে এটাও বি বিন্দু, তাইলে এটাও বি বিন্দু, তাইলে এটাও বি বিন্দু। তাহলে দেখো বি আর বি বিন্দুর ভেতর 2 ওহম আছে, এটা দিয়ে কারেন্ট ফ্লো হবে? সেম বিন্দুর মধ্যে কোনো সময় কারেন্ট ফ্লো হয় না, কারণ সেম বিন্দুতে সেম ভোল্টেজ থাকে, একই বিভব পার্থক্যে কখনো কারেন্ট ফ্লো হয় না। তার মানে এটা দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে না, মানে এটা হিসাব থেকে বাদ। এটা দিয়ে কারেন্ট ফ্লো হবে না, মানে এটা দিয়ে হিসাব থেকে বাদ। তাইলে আমাকে একটা জিনিস বলো এখন, তাইলে এ আর বি এর মাঝে কতগুলা রোধ আছে? একটা আছে 8 আর একটা আছে 7, তাই না? তার মানে 8 আর 7 প্যারালাল আছে। দেখো একটা প্রান্ত এতে আর একটা প্রান্ত বিতে, দেখো কমন প্রান্ত। যদিও বা মধ্যে রোধ ছিল, মধ্যে 2 ওহম রোধ ছিল, বাট এটা দিয়ে কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না। একটা কমন প্রান্ত বি প্রান্তে যুক্ত, একটা কমন প্রান্ত বি প্রান্তে যুক্ত। তার মানে এটা আলটিমেটলি এ, এটা এখানে 7 আর এখানে 8, বুঝছো? বি এটা, বুঝতে পারছো? তাহলে তুল্যরোধ কত? তুল্যরোধ হচ্ছে উপরে হচ্ছে 7 আর 56, নিচে হচ্ছে 7 আর নিচে হচ্ছে 15, ঠিক আছে? তার মানে আর ইকুইভ্যালেন্ট হচ্ছে, এখানে তো কোনো গুণক নাই, তার মানে আমরা শর্টকাটে করতে পারতেছি না, উপরে দুটার গুণফল 56, নিচে হচ্ছে যোগফল মানে 15, এত ওহম। ভেরি নাইস। এখন যদি আরেকটা মানে এই লাইনটা কাটা দিতাম, তখন কিন্তু আর একই বিন্দু হইতো না, এটা কিন্তু বি বিন্দু হইতো না তখন। দেখো এটা বি বিন্দু, তার মানে এটা বি বিন্দু, এটা বি বিন্দু, এটা এ বিন্দু। এটাকে কি বি বিন্দু বলতে পারবো? না, নতুন একটা বিন্দু বলতে হবে, কারণ এখানে রোধ পাস হয়েছে, রোধ পাস হইলে বিন্দু চেঞ্জ হয়ে যায়।
তার মানে এটাকে আমরা বলবো নতুন একটা বিন্দু সি বিন্দু। এখন তুমি জাস্ট রোধগুলাকে আঁকাও। মনে করো এটা এ বিন্দু, দেখো নোটগুলাকে এমনি আঁকাবা। এ বিন্দু, এটা মনে করো সি বিন্দু, এটা মনে করো সি বিন্দু, এটা মনে করো তোমার বি বিন্দু। এখন এ থেকে সিতে গেছে 7, ওকে, এ থেকে সিতে গেছে 7, কাইটা ফেলো। তারপর এ থেকে বিতে গেছে 8, এই যে এ থেকে বিতে গেছে 8, কাইটা ফেলো এটাও। তারপর এই জায়গাতে বি থেকে সিতে গেছে 2, এই যে সি থেকে বিতে গেছে 2, কাইটা ফেলো। আবার সি থেকে বিতে গেছে 2, সি থেকে বিতে গেছে 2, কাইটা ফেলো, শেষ। এখন এটা তুল্য বের করো তোমাদের জন্য বাচ্চাদের উপর। 2 আর 2 হয়ে যাবে 1, 1 আর 7 হয়ে যাবে 8, 8 আর 8 হয়ে যাবে 4। ওকে, একজন বলছে ভাই কুটি দেন, কুটি দিব, এই যে শেষ। বলো বুঝছো? কুটি বুঝছো? এটা কিউট না ম্যাটটা? কুটি না? ম্যাটটা কিন্তু কিউট। ওকে, এখন দেখো বোর্ডের প্রশ্ন। বোর্ডের প্রশ্ন তুমি আমার আগে তুড়ি দিয়ে সলভ করো। বলো বাচ্চাদের জিনিস, দেখা মাত্র উত্তর বলো কত? বাচ্চাদের জিনিস বলো তো কত উত্তর? উত্তর কত? এই 1 2 যারা বলতেছো পিডাবো ধইরা উপর একটা লাইন দেখছো? হ্যাঁ, তুমি কি ওই লাইন ধরে তুমি ওই লাইন রাখা কি তুমি ইয়া দিয়ে যাবা? বাজে রাস্তা দিয়ে যাবা না? এগুলা দিয়ে কারেন্টই ফ্লো হবে না, শর্ট সার্কিট আছে, তাই না? তার মানে এখানে 0 হবে, এটা হচ্ছে তোমার উত্তর। ঠিক আছে, সবার আগে উত্তর করো বাচ্চাদের জিনিস। বলো উত্তর কত? এম আর এন এর সাপেক্ষে তুল্যরোধ, এম আর এন এর সাপেক্ষে তুল্যরোধ, বরিশাল বোর্ড 22। বাচ্চাদের জিনিস, তাড়াতাড়ি উত্তর করো, তাড়াতাড়ি উত্তর করো। এই দুই প্রান্তের সাপেক্ষে তুল্যরোধ, এই দুই প্রান্তের সাপেক্ষে তুল্যরোধ। দেখো 10 আর 10 প্যারালাল, তার মানে হয়ে যাবে 5, 5 আর 5 আবার হয়ে যাবে 10, সিরিজে আছে। 10 আর 10 আবার হয়ে যাবে 5, 5 আর 5 আবার হয়ে যাবে 10। ওকে, ভেরি নাইস। বলো তো বাচ্চাদের জিনিস না? বলো তো সবাই বাচ্চাদের জিনিস না তুল্যরোধ নির্ণয়? হ্যাঁ, বড়দের জিনিস না বাচ্চাদের জিনিস? বড়দের জিনিস নাকি বাচ্চাদের জিনিস বলো? তারপর বোর্ডের প্রশ্ন, এটা এটা আমরা অলরেডি করছি। দেখো এটা এ বিন্দু হইলে এটাও এ, এটাও এ, এটাও এ। এটা বি বিন্দু হইলে এটাও বি, এটাও বি, এটাও বি। তার মানে R1 R2 R3 সবগুলাই এ থেকে বিতে আছে। তার মানে R1 ও এ থেকে বিতে, R2 এ থেকে বিতে, R3 ও এ থেকে বিতে। R1 R2 R3, তার মানে তিনটা এই কোনটার মতো দেখা যায়? বি এর মতো দেখা যায়। এটা তোমরা পারো, এটা আসলে বাচ্চাদের জিনিস। পরেরটা, বর্তনীতে মোট রোধ কত হবে? ঢাকা বোর্ড 2017, R/3, এখানে R/2, 208 সিরিজে। তার মানে R/3 প্লাস R/2 যদি যোগ করো, নিচে লসাগু আসবে 6, উপরে যোগফল আসবে 5, তার মানে 5/6, 5/6 আর ওহম। ঠিক আছে, তারপরে এটা করো বরিশাল বোর্ড 2017। দেখতে কতটা ভয়ঙ্কর মনে হচ্ছে। এটা দুইটা মেথডে করা যায়, একটা হচ্ছে আনফোল্ডিং মেথড, আরেকটা হচ্ছে নর্মাল মেথড বা পয়েন্টিং মেথড। দেখো তুমি যদি পয়েন্ট আকারে করো, এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে এ বিন্দু, ঠিক আছে, এটা হচ্ছে বি বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু। তাহলে একটু খেয়াল করো, এ আর বি এর মাঝে, এ আর বি এর মাঝে 2 ওহম আছে, এ আর বি এর মাঝে, ঠিক আছে, 2 ওহম আঁকো। এ আর বি এর মাঝে 2 ওহম আছে, ঠিক আছে, 2 ওহম আঁকো, 2 ওহম আঁকলা। এ আর বি এর মাঝে দেখো এই লাইন বরাবর 2 ওহম আর 2 ওহম, 4 ওহম আছে, 2 ওহম আর 2 ওহম, 4 ওহম আছে। ঠিক আছে, এই দুইটা তুমি আঁকা ফেললা। আবার এ আর বি এর মাঝে 2 ওহম আর 2 ওহম, 4 ওহম আছে, 2 ওহম আর 2 ওহম, 4 ওহম আছে, 2 ওহম আর 2 ওহম, 4 ওহম আছে। তোমার জন্য সহজ হয়ে গেছে। 2 আর 2 4, 2 আর 2 4, 4 আর 4 প্যারালাল আছে, 4 আর 4 হয়ে যাবে 2, 2 2 2 সিরিজ প্যারালাল আছে, তার মানে হয়ে যাবে 2/3। তার মানে 2/3 হচ্ছে তোমার উত্তর। এটা হচ্ছে মেথড 1। আরেকটা মেথড হচ্ছে আনফোল্ডিং মেথড। ঠিক আছে, এই মেথডটা বুঝছো সবাই? এই মেথডটা তো বুঝছো, এটা তো বুঝছো সবাই, এটা তো খুবই সহজ। আর এটা হচ্ছে আনফোল্ডিং মেথড। এটা হচ্ছে যারা ভিশনারি, যারা ইমাজিন করতে পারো তাদের জন্য। তুমি কি করবা? মনে মনে এই জায়গাতে আঙুল দিয়ে ধরবা, আঙুল দিয়ে ধরছো, ধইরা এটাকে খুলবা, টান দিবা, টান দিয়ে খুলবা, ঠিক আছে, ধইরা এটাকে টান দিয়ে খুলবা। তাইলে দেখো এইরকম দেখা যাবে। একটু ইমাজিন করতে হবে এটার ক্ষেত্রে। দেখো বি এটার মতো এটা থাকুক, যেগুলা নিচে আছে ওইগুলো আইকা ফেলো তুমি, যেগুলা নিচে আছে সেগুলো তুমি আইকা ফেলো, সেগুলো তুমি আইকা ফেলো। দেখো এগুলো নিচে ছিল, এগুলো তুমি এজ ইট ইজ আইকা ফেললা, এটাকে ধরে আনফোল্ড করলা। ঠিক আছে, আনফোল্ড করলে তোমার কাছে এরকম থাকবে, এখানে থাকবে 2 ওহম আর এখানে থাকবে 2 ওহম, এখানে থাকবে 2 ওহম। এখন তোমার জন্য ব্যাপারটা অনেকটাই ইজি হয়ে গেছে, এখন তোমার জন্য অনেকটা ইজি হয়ে গেছে। দেখো এখন তুমি যদি দেখো 2 আর 2 হচ্ছে 4, এই লাইন বরাবর 4 আছে, এই 2 এবং এই 2 আর 2 এর 4 এরা আছে প্যারালাল ভাবে। দেখো 2 4 এটা এবং এইটা সবগুলাই প্যারালাল আছে, তুমি দেখেই বুঝতে পারতেছো। ঠিক আছে, 40 যে ক্লাস শেষ করে দিচ্ছি তো, বুঝছো এই মেথডটা? বুঝছো? এই মেথডটা বুঝছো? জাস্ট আনফোল্ড করবা মনে মনে, দেখবা যে তারপর মিলে গেছে, তারপর সহজ হয়ে গেছে। ঠিক আছে, ওকে, এগুলো হচ্ছে তোমার বোর্ডের বাচ্চাদের, মানে বোর্ডের বাচ্চাদের কিউট ম্যাথ, বোর্ডের বাচ্চাদের কিউট ম্যাথ।
এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষা হলে অনেক সময় ট্রায়াল এন্ড এরর করতে হয়। অনেকে তোমরা এটা জানো, এটা কেমনে কেমনে সলভ করতে হয় বলো তো? এটা কেমনে সলভ করতে হয় অনেকে তোমরা জানো যে কি করতে হয়? কোন দুই প্রান্তের মধ্যকার তুল্যরোধ সর্বোচ্চ? অনেকে জানো এটা কেমনে করতে হয়? যে সবগুলা বাহুর সাপেক্ষে তুল্যরোধ বের করতে হয়, তাই না? সবগুলা বাহুর সাপেক্ষে তুল্যরোধ বের করতে হয়, যেটা সবচেয়ে বড় সেটাই সবচেয়ে বড়। এমনে পারো না সবাই? এটা করতে পারবা সবাই, বাট এমনি তো পারো। আমি যেমন বলছি এমনি পারো না। বলছে কোন দুই বিন্দুর সাপেক্ষে তুল্যরোধ সবচেয়ে বড়। তাহলে সবগুলা বিন্দুর সাপেক্ষে দুইটা দুইটা করে তুল্যরোধ বের করবা দুই বিন্দুর সাপেক্ষে, তারপর তুমি চেক করবা কোনটা আসলে বড়। এমনিটা এতদিন করছো এটা। তার মানে প্রথমে এ আর ডি বিন্দুর সাপেক্ষে তুল্যরোধ বের করবা। এই পাশে 4 আর এই পাশে হচ্ছে কত? এই পাশে হচ্ছে 1 আর 3, 3 আর 3 6। এই পাশে 4 আর এই পাশে 6, তুল্যরোধ বের করছো। ডি আর সি এর সাপেক্ষে বের করবা। এই পাশে 3 আর এই পাশে হচ্ছে অনেকগুলা 4 আর একে 5 আর 2 এর 7। ঠিক আছে? ডি আর সি এর সাপেক্ষে বের করলা, তারপর ডি আর বি এর সাপেক্ষে বের করতে হবে, সি আর বি এর সাপেক্ষে বের করতে হবে, এ আর সি এর সাপেক্ষে বের করতে হবে। তোমাকে 6টা বের করতে হবে। 6টা বের করা কঠিন নাকি সহজ বলো তো? 6টা তুল্যরোধ বের করা কঠিন নাকি সহজ বলো তো? হ্যাঁ, কঠিন নাকি সহজ? কঠিন। ইজি না, কঠিন। 6টা বের করা তোমার এমসিকিউ এর সময় ওখানেই চলে যাবে। এগুলো আর একটা সুন্দর জিনিস তোমাকে বোঝাচ্ছি। দেখো এই ম্যাথগুলো সবসময় এরকম চতুর্ভুজ আকারে থাকবে বা একটা সার্কুলার আকারে থাকবে, একটা সার্কুলার আকারে থাকবে পয়েন্টগুলো। ঠিক আছে? সো একটু মনোযোগ দিবা এই জায়গাতে। আমাদের এমন ভাবে দুইটা ভাগে ভাগ করতে হবে, এটাকে এমন ভাবে দুইটা ভাগে ভাগ করতে হবে। আমি যেই দুই পয়েন্টই নেই না কেন, এমন ভাবে দুইটা ভাগে ভাগ করতে হবে। মনে করো এ আর ডি নিলাম, এইটা একটা ভাগ আর এইটা আরেকটা ভাগ। দেখো এই দিক দিয়ে সিরিজে আসতেছে, এই দিক দিয়ে সিরিজে আসতেছে, তাই না? এমন ভাবে ভাগ করতে হবে যেন যেন দুই পাশে অর্ধেক অর্ধেক থাকে, তাইলেই এটা সর্বোচ্চ হবে। এখন এটা কেমনে আসছে? যারা একটু ইন্টেলেকচুয়াল তোমরা এটা বের করার চেষ্টা করবে, এটা তোমাদের হোমওয়ার্ক। ঠিক আছে? কারণ এখানে ম্যাক্সিমামই যেই দুইটা বিন্দু নিবা ওই দুইটা বিন্দু দুই পাশে প্যারালাল হবে। দেখো এই পাশে একটা আর এই পাশ দিয়ে আসতেছে একটা, তার মানে এইটুকু আর এইটুকু প্যারালাল আছে। প্যারালাল থাকলে আমরা তুল্যরোধ কেমনে বের করি? উপরে দুইটার গুণফল, নিচে দুইটার যোগফল, তাই না? তাইলে এটাকে ম্যাক্সিমাইজ করতে হবে, সর্বোচ্চ করতে হবে। সর্বোচ্চ করতে হলে আমাদের এই উপরের গুণফলটাকে ম্যাক্সিমাইজ করতে হবে, গুণফলটাকে ম্যাক্সিমাইজ করতে হবে। ঠিক আছে? গুণফলটাকে ম্যাক্সিমাইজ করতে হবে। সো গুণফলটাকে যদি ম্যাক্সিমাইজ করতে চাও, আর ইকুইভ্যালেন্ট, এটা ডিপেন্ড করতেছে গুণফলটার মান যত বেশি হবে তুল্যরোধের মানটাও তত বেশি হবে। ঠিক আছে? এখন গুণফলটার মধ্যে এমন ভাগে দুইটা ভাগে ভাগ করতে হবে যেন গুণফলটা সর্বোচ্চ হয়। অর্থাৎ এখানে টোটালটা মনে করো, টোটাল রোধ আছে এখানে মনে করো ওয়াই, এমন ভাগে দুইটা ভাগে ভাগ করতে হবে যেন তাদের গুণফলটা সর্বোচ্চ হয়। তাইলে মনে করো আমি একটা ভাগে রোধ রাখলাম হচ্ছে এ, একটা ভাগে রোধ রাখলাম হচ্ছে মনে করো এ, তাইলে গুণফলটা কি হবে? a ইন্টু ওয়াই মাইনাস এ। এটাকে সর্বোচ্চ করতে হবে। সর্বোচ্চ করা মানে কি? ডিফারেন্সিয়েশন। ডিফারেন্সিয়েশন করলে তুমি একটা প্রেডিকশন পাবা যে a এর মান আসবে y/2। সো আমার কথা এখন মাইনা নাও, এটা তোমরা প্রমাণ করবে, এটা হচ্ছে হোমওয়ার্ক দিছি। আমার কথা মাইনা নাও যে সর্বোচ্চ তখনই হবে যখন ওই দুইটা পয়েন্টের দুই পাশে ইকুয়াল বা কাছাকাছি টাইপের থাকবে বা পুরাটার অর্ধেক রোধ থাকবে। তাইলে বলো তো, তুমি যদি একটু খেয়াল করো, এ আর ডি পয়েন্ট নাও, এই পাশে হচ্ছে 4 ওহম আর এই পাশে কত বলো তো? 6। বলো তো কাছাকাছি আসছে? কাছাকাছি আসছে, বাট এর থেকে বেটারটা আমাদের সম্ভব। এখানে টোটালটা হচ্ছে 10, তাই না? 3 আর 2 5 আর 4 আর 1 5, টোটালটা হচ্ছে 10। তার মানে 5 আর 5 ভাগে ভাগ করতে পারলেই গুণফল 25 সর্বোচ্চ হবে। অর্ধেক অর্ধেক করতে পারলেই গুণফল সর্বোচ্চ হবে। অর্ধেক অর্ধেক করতে পারলেই গুণফল সর্বোচ্চ হবে। তাইলে আমাকে বলো, যদি আমি এ আর ডি নেই তাহলে কিন্তু হচ্ছে না। এই পাশে 4 আর এই পাশে 6, অর্ধেক অর্ধেক হচ্ছে না, তার মানে এটা সর্বোচ্চ হয় নাই। তারপর তুমি ডি আর সি নাও, এক পাশে 3 অন্য পাশে 7, হচ্ছে না। তারপর তুমি বি আর সি নাও, এক পাশে 2 অন্য পাশে 8, হচ্ছে না। এই যে দেখো এই পাশে 8, হচ্ছে না। তারপর তুমি এ আর বি নাও, এক পাশে 1 অন্য পাশে 9, হচ্ছে না। তারপর এ আর সি নাও, এক পাশে 3 অন্য পাশে 7, হচ্ছে না এটাও। বি আর ডি নাও, বি আর ডি নিলে দেখো এক পাশে 5 অন্য পাশে 5, তার মানে উত্তরটা হচ্ছে বি আর ডি। বুঝতে পারছো কেমনে হবে? এখন এই জিনিসটা ম্যাথমেটিক্যালি প্রমাণ করা যায়। ওই যে একটা ম্যাথ করছো তোমরা একাডেমিকে, যে দুইটা ভরকে কিভাবে ভাগ করলে মহাকর্ষ বল সর্বোচ্চ হয়, মনে আছে? যে m-m1 ইন্টু m1, এটাকে ডিফারেন্সিয়েশন করে সর্বোচ্চ মানটা বের করছো, যে কত হইলে সর্বোচ্চ হয়, যে অর্ধেক অর্ধেক করলেই কিন্তু সর্বোচ্চ হয়। ঠিক ওই রকম এটা
ঠিক আছে? সো মনে রাখবা দুই পাশে অর্ধেক অর্ধেক করতে হবে বা কাছাকাছি নিতে হবে, ঠিক আছে? ওকে, বুঝছো? সো এটা ম্যাথমেটিক্যালি প্রুফ করার চেষ্টা করবা এই জিনিসটা। সো মোট কথা দুই পাশে অর্ধেক অর্ধেক রাখতে হবে। এখন এটা জাস্ট একটা এমসিকিউ এর জন্য, আর কিছুই না। এরকম সার্কিট তোমরা দেখে থাকতে পারো, এটার সলিউশন তোমাদের প্রমাণ করা লাগবে না, এটা জাস্ট এমসিকিউ আকারে মনে রাখবা। এখানে তিন টাইপের এমসিকিউ আসতে পারে। একটা হচ্ছে একটা লাইনের বা একটা এজের দুইটা পাশের সাপেক্ষে তুল্যরোধ বের করতে বলতে পারে, অথবা একটা ফেসের, মনে করো এইটা একটা তল, এই তলের দুইটা কর্ণ বরাবর তুল্যরোধ নির্ণয় করতে বলতে পারে, অথবা পুরো বডির কর্ণের সাপেক্ষে তুল্যরোধ বের করতে বলতে পারে, পুরো বডির কর্ণের সাপেক্ষে তুল্যরোধ বের করতে বলতে পারে, ঠিক আছে? এখন এটা জাস্ট মনে রাখবা একটা এমসিকিউ এর জন্য। আমি একটা ট্রিক শিখিয়ে দিচ্ছি, এই সিরিয়াল রাখবা। প্রথমে হচ্ছে এজ, তারপর হচ্ছে একটা ফেস, মানে একটা সাইডের দুই পাশের কর্ণ, আর একটা হচ্ছে পুরো বডির কর্ণ। এখন এটা কেমনে মনে রাখবা? আর ইকুইভ্যালেন্ট বের করতে চাচ্ছ, তাই না? জাস্ট এমসিকিউ আকারে মনে রাখবা, আর কিছু না। এটার প্রমাণ লাগবে না, প্রমাণ এটা জীবনেও লাগবে না, ঠিক আছে? অ্যাডমিশনও লাগবে না, জাস্ট এমসিকিউ আকারে মানটা মনে রাখো। কেমনে মনে রাখবা? তিনটা সিরিয়ালে লেখছো, একের থেকে গণা পারো, একের থেকে গণা পারবা। 1 2 যেমনে লেখে সেমনে লিখবা। দেখো 1 2 1 2 লিখলাম, 3 4 কেমনে লিখতেছি খালি দেখো, 1 2 3 4 5 6 7, ঠিক আছে? এটা হচ্ছে এদের তুল্যরোধ। এত আর, এত আর, প্রত্যেকটা যদি আর মানের রোধ হয়, প্রত্যেকটা যদি আর মানের রোধ হয়, তাহলে এত হবে তাদের তুল্যরোধ। বুঝছো? এটা কেমনে প্রমাণ তোমাদের লাগবে না, প্রমাণ তোমাদের লাগবে না, জাস্ট এমসিকিউ হিসেবে মনে রাখো, ঠিক আছে? ক্লিয়ার? ওকে, জাস্ট এমসিকিউ হিসেবে মনে রাখবা। পরীক্ষায় খাতার কোনায় আইকা টাইকাল তুমি এমসিকিউর উত্তরটা বের করে ফেলতে পারবা। জাস্ট সিকোয়েন্সটা মনে রাখবা, একটা এজের দুই পাশ, একটা একটা পাশের দুইটা কর্ণ, একটা হচ্ছে পুরো বডির কর্ণ। 1 2 3 4 5 6 7। সো এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। আজকের ক্লাস আরো দু একটা জিনিস পড়ানোর কথা ছিল, বাট সমস্যা নেই, যেহেতু সার্কিট সলভের জিনিসপত্র সেগুলা নেক্সট ক্লাসে পড়বো, ঠিক আছে? সো নেক্সট ক্লাস থেকে, আচ্ছা এখানে তো বুঝাই নাই, বা এখানে তো কিছু বুঝাই নাই। আমি বলছি এই তিনটার মান জাস্ট মুখস্থ করে রাখবা। মুখস্থ করার ট্রিক্সটা জাস্ট বলে দিলাম। 1 2 3 4 5 6 7 এরকম ভাবে লিখবা, ঠিক আছে? এরকম সার্কিট থাকতে পারে ঘনবস্তুর। তোমাকে একটা পাশের দুইটা কর্ণের সাপেক্ষে তুল্যরোধ বের করতে বলে, একটা সাইডের দুইটা কর্ণের সাপেক্ষে তুল্যরোধ বের করতে বলে মাঝে মধ্যে, পুরো বডির কর্ণের সাপেক্ষে তুল্যরোধ বের করতে বলে মাঝে মধ্যে। জাস্ট মনে রাখবা জিনিসটা, মনে রাখার টেকনিকটা জাস্ট বলে দিলাম। ওকে, নেক্সট ক্লাসে আমরা শুরু করব কারেন্ট ডিভাইডার ল, ভোল্টেজ ডিভাইডার ল, কেভিএল, কেসিএল, সেগুলা। যত প্রকার কারেন্ট নির্ণয় করা আছে, ভোল্টেজ নির্ণয় করা আছে, সবগুলা নেক্সট ক্লাসে কভার হয়ে যাবে, ঠিক আছে? নেক্সট ক্লাসে ইনশাল্লাহ যত প্রকার সার্কিট সলভ আছে, সবগুলা কভার হয়ে যাবে, ঠিক আছে? সো আমার শুধুমাত্র মনোযোগ দিয়ে ক্লাসগুলা করবা, এই অধ্যায়ের এমসিকিউ সিকিউ এর একদম প্রো হয়ে যাবা ইনশাল্লাহ। জাস্ট ক্লাসগুলা মনোযোগ দিয়ে করবা, ঠিক আছে? বলো আজকের ক্লাসের পরে তোমাদের তুল্যরোধ নির্ণয়টা একদম প্রো হয়ে গেছো কিনা বলো তো? তুল্যরোধ নির্ণয়টা এতদিন যতটুকু স্পিডে করতা, এখন আরো স্পিড বাড়ছে কিনা আমাকে বলো। যদি এমসিকিউ এ কোথাও আসে, কুইকলি করে ফেলতে পারবা কিনা বলো। তুল্যরোধ কিন্তু আমাদের অনেক জায়গায় লাগবে। যখন আগামী ক্লাসে যখন তড়িৎ প্রবাহ নির্ণয় করবো, তখন আমাদের তুল্যরোধ আগে নির্ণয় করতে হবে। সো তুল্যরোধ আগে নির্ণয় করতেই হয় আমাদের, ঠিক আছে? সো একদম 17 প্রো হয়ে গেছে, রাইট? ওকে, সো ভালো থেকো সবাই। অ্যান্ড তোমাদের প্রতি একটা রিকোয়েস্ট থাকবে, এটা আমি প্রত্যেকটা ক্লাসেই করি, আইসিটির ক্ষেত্রে করি না, কারণ আইসিটির ক্ষেত্রে তোমরা সবাই জানো, এসিএস এর স্টুডেন্ট, এসিএস এর বাইরের স্টুডেন্ট, ম্যাক্সিমাম স্টুডেন্টই জানো যে কেমন আইসিটি পড়াই। সো সবাই আইসিটি ক্লাস করো, এটা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু ফিজিক্সের ক্ষেত্রে নতুন যারা আছো, যারা আমাকে চিনে না, তারা ক্লাস করতে গেলে শঙ্কা বোধ করো, যে তোমাদের আগেও বলছি যে কোন ক্লাসটা করবো, আর্কাইভ নাকি লাইভ। সো তোমাদের প্রতি একটু রিকোয়েস্ট থাকবে, ক্লাসের একটা ছবি তুলে এসএসজি বা আমার গ্রুপ একটু একটা পাবলিকলি ছোট্ট একটা পোস্ট করো, যে কেমনভাবে ক্লাসগুলো নিচ্ছি, তাইলে অন্যরা দেখবে, আর কিছুই না। অন্যরা যেন ক্লাসগুলো দেখে সেজন্যই, ঠিক আছে? কারণ এখনের যুগের স্টুডেন্টরা, মানে তোমাদের মধ্যেও যেই প্রবাবিলিটিটা সবচেয়ে বেশি, সেটা হচ্ছে অন্যকে ফলো করা। আমি তোমাদের একটা এক্সাম্পল বলি। আমার সময় এটা ফ্ল্যাক্স নিচ্ছি না, এটা মোটেও ফ্ল্যাক্স নিচ্ছি না। আমি এনডিসিতে পড়ার সময় আমি কোনো কোচিং সেন্টারে করি নাই, ঠিক আছে? এনডিসি টিচার ভালো হোক খারাপ হোক, ওইখানেই পড়ছি। কারো কাছে কোনো প্রাইভেট পড়ি নেই, পুরো একাডেমিকে কিছুই পড়ি নেই, ঠিক আছে? শুধুমাত্র অ্যাডমিশনের সময় একটা কোচিং সেন্টারে ভর্তি হয়ে বইগুলো নিয়েছিলাম। সো অনেক টপিকেই আটকে যাইতাম, যেমন সান্দ্র বল কি বুঝতাম না, আপেক্ষিক বেগ কি জিনিস বুঝতাম না, তারপরে আরও অনেকগুলো জিনিস আছে তোমার হচ্ছে আটকে যেতাম। আমার মনে আছে এখনো, যে এনডিসিতে একবার একজন টিচার আছে, সালাউদ্দিন স্যার নাম, উনি একটা ম্যাথ দিছিল ভেক্টরের, বৃষ্টি ছাতার। সেই ম্যাথটা সলভ করতে আমার 2 দিন লাগছিল, কিন্তু আমি 2 দিন চেষ্টা করছিলাম ম্যাথটা।
সো ওই কারণে প্রত্যেকটা কনসেপ্টের সাথে একটা করে স্মৃতি জড়ায় আছে, যে কারণে ওই জিনিসগুলো আর ভুলি না, এত সহজে ভোলা যায় না। সো তোমাদের এখনের প্রজন্মে যে জিনিসটা সবচেয়ে বেশি সমস্যা, এটা তোমার কাছে খারাপ লাগলেও বলতেছি, এখনের স্টুডেন্টদের সবচেয়ে বেশি সমস্যা হলো তোমরা সবকিছু রেডিমেড চাও। এটা আসলে তুমি নিজের দিকে খেয়াল করো, তোমার নিজের দিকে ওই জিনিসটা সত্যি। এখন স্টুডেন্টরা সবচেয়ে বেশি রেডিমেড চাই, যে আমি জাস্ট কিছুই করবো না, পারলে টিচার লিখে দেবো আমার খাতায়, ঠিক আছে? এখন স্টুডেন্টের স্বভাবটা হচ্ছে এরকম। সো এটা একটু পাল্টাও, এটা একটু পাল্টায় নিজের মধ্যে একটু পরিবর্তন আনো। একটা জিনিস যদি একটু না বুঝো, একটু চিন্তা করার চেষ্টা করো। মনে করো যে একজন টিচার একটা ক্লাসে পড়াচ্ছে, তুমি একটু জায়গায় আটকে গেলা বা একটু জায়গায় বুঝো না টিচার কি পড়াইছে, এটা টিচারের দোষ না, এটা তোমার দোষ। তুমি ভাবো নাই কেন আরেকটু? তুমি আরেকটু ভাবার চেষ্টা করো এটা। তুমি 1 ঘন্টা ভাবো এই জিনিসটা নিয়ে, তারপর যদি না বুঝো ওই টিচারকে পোস্ট করে জিজ্ঞেস করো বা অন্য কাউকে রিচ করো। সাথে সাথে কেন, একটু ভাবো নিজে, একটু নিজে ভাবতে হবে। কারণ আমরা যখনই কোনো কিছু একটা ভাবি, যখনই কোনো একটা চিন্তা করি, আমাদের ব্রেইনের মস্তিষ্কে কিন্তু একটা ভাঁজ ক্রিয়েট হয়। আমরা বলি না মেধা, মেধা আসলে তোমার অটোমেটিকলি আসে না। তোমরা ছোটবেলায় সবাই সেম ব্রেন নিয়ে জন্মায়, কিন্তু তার যে এক্সপিরিয়েন্স, তার যে লাইফ সাইকেল, তার যে শিখন ফল, সেই প্রত্যেকটা লেসন যখন সে শিখে, ব্রেইনে একটা করে সারফেসের খাঁজ সৃষ্টি হয়। যখনই ব্রেইনে একটা খাঁজ সৃষ্টি হয়, ব্রেইনের সারফেস এরিয়া বাড়ে। জানো তো একটা জিনিস, যে একটা গোলাকার জিনিস আর একটা ভাঁজকৃত জিনিসের সারফেস এরিয়া বেশি। সো ব্রেনের সারফেস এরিয়া বাড়লে সে বেশি এনার্জি প্রডিউস করতে পারে, বেশি খাবার খাইতে পারে, বেশি গ্লুকোজ সে নিতে পারে। সো তখন ব্রেন ভালো চিন্তা করতে পারে। সো তুমি যত ব্রেনকে চিন্তা করাবা, ব্রেন তত শার্প হবে। এমন না যে তুমি বাই ডিফল্ট অনেক মেধাবী, তুমি ছোটবেলা থেকে এরকমভাবে চিন্তা করছো বলেই তুমি মেধাবী, ঠিক আছে? সো ব্রেনকে যত বেশি চিন্তা করাবা, ততই তোমার ডেভেলপটা হবে। ক্লাস করার চাইতে চিন্তা করাতে বেশি ডেভেলপ হয় ব্রেন, ঠিক আছে? সো ক্লাস করবা, ক্লাস করার সাথে সেটা চিন্তাও করবা, তাইলেই তোমার ব্রেনটা ডেভেলপ হবে, তুমি পরীক্ষা হলে ম্যাথগুলো লিখতে পারবা, ঠিক আছে? সো ক্লাসগুলো মনোযোগ দিয়ে করবা। অ্যান্ড ওই তো তোমাদেরকে যেটা বলতেছিলাম, যে অ্যাটলিস্ট কোথাও না কোথাও একটু পোস্ট করে জানায় অন্যদেরকে যেন ক্লাসগুলো করে। কারণ আমি সেভাবে ইফোর্ট দিয়ে নিচ্ছি যেন তোমাদের জন্য বেস্ট জিনিসটা তোমরা পাও, কম্প্যাক্ট আকারে একসাথে যেন পাও। সো তোমরা ওই জিনিসটা না জানালে আসলে অন্যরা করবে না, কারণ বর্তমান যুগের কালচারটা এরকম হয়ে গেছে, ঠিক আছে? সো একটু ভাইয়াকে হেল্প করার জন্য হলেও এই জিনিসটা একটু কইরো। এএসজি আছে বা রম্বস আছে, যে কোনো গ্রুপে একটু জানায় অন্যদেরকে যে ক্লাসগুলো কেমন নিচ্ছে এবং অন্যরা যেন একটু করে। এই তো। সো আগামী ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। আমরা কেভিএল, কেসিএল এবং কারেন্ট ডিভাইডার ল, সবগুলা যত প্রকার সার্কিট আছে একদম প্রো হয়ে যাব সার্কিট সলভে। সো ইনশাল্লাহ সেদিন দেখা হবে তোমাদের সবার সাথে। সো আজকের ক্লাসটা ভালো করে প্র্যাকটিস করিও, এমসিকিউগুলো প্র্যাকটিস করিও। এই তো, খুদা হাফেজ।